ডক্টর ইউনূস নাকি সেনাপ্রধান কে থাকবেন সামনে বা কে টিকবেন, এই একটা আলোচনা শুরু হলো। একটা স্পেশাল রিমার্ক, এই মিটিং এ একটা স্পেশাল রিমার্কের মধ্যে দেখছি যে বর্তমান আর্মি চিফ থাকলে ফেয়ার ইলেকশন সম্ভব না, তাকে রিপ্লেস করা না হলে প্রধান উপদেষ্টা দায়িত্ব কন্টিনিউ করবেন। এটা ইংরেজিতে আছে, আমি বাংলায় করে বলছি। মানে এরকম কিছু কি আসলে হয়েছে? আর এরকম কিছু হলে আসলে কে টিকবেন, মানে ডক্টর ইউনূস নাকি জেনারেল ওয়াকার? মাঝখানে আমরা সেনাপ্রধানের বেশ একটা নড়াচড়া দেখলাম প্রধান বিচারপতি, যেটিকে আসলে বলা হচ্ছে নজিরবিহীন একটা বৈঠক, কারণ এরকম বৈঠক দেখা যায় নাই অতীতে। সেখানে দেখলাম তারপরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক, রাষ্ট্রপতির সাথে বৈঠক, একবারে মানে ঘন ঘন কয়েকটা বৈঠক হলো। এই নড়াচড়াটাকে আসলে কিভাবে দেখছে? সেনাপ্রধানের বিশেষ তৎপরতা কিছু মনে হয়? দেখেন, এটা স্বাভাবিক না। স্বাভাবিক না এই কারণে সেনাপ্রধান প্রধান উপদেষ্টার দেখা করবেন, এটা করেন, সবসময় করতে পারেন উনি। কেন করেছেন? নানা ধরনের গুজব কিন্তু আছে বাজারে, আসলে এটা অস্বীকার করা যাবে না। বাট সেটা যেহেতু গুজব নিয়ে আমরা আলোচনা করতে পারবো না। তবে সেনাপ্রধান কখনো এর আগে চিফ জাস্টিসের সঙ্গে খুব দেখা করেছেন আমার মনে পড়ে না, হয়তো করেছেন, আমার মনে পড়ে না, এটা আনইউজুয়াল। আর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছেন যে বিদেশ থেকে আসার পর নাকি দেখা করার একটা কনভেনশন আছে, ভিত্তি আছে। তো এই রীতি তো ভাই আগে কখনো দেখি নাই। উনি তো এর আগে ওরা অনেক দেশে গেছেন, দেখি নাই। এবং তারও চেয়ে বড় কথা, এই রীতিটা সবচেয়ে বেশি প্রযোজ্য হলো সরকার প্রধানের ক্ষেত্রে। শেখ হাসিনা কিন্তু করতেন, উনি বিদেশ থেকে এসে কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতেন। এই রীতিটা মেনটেন, এটা আইন না গেলে কোনো অসুবিধা নাই, কিন্তু একটা রীতি, একটা ভদ্রতা, সৌজন্যতা। ডক্টর ইউনূস কি একবারও গেছেন? একবারও যান নাই। অথচ আইন অনুযায়ী দেখেন, জুলাই যে ঘোষণাপত্রটা হয়েছে, সেই জুলাই ঘোষণাপত্রে কিন্তু ডক্টর ইউনূস বলেছেন 5 তারিখে যে এটা একটা সাংবিধানিক সরকার। উনি এই কথাটা উচ্চারণ করেছেন। তার মানে ওনার সরকারটা সাংবিধানিক। তাই সাংবিধানিক সরকার হইলে পরে ওনাকে প্রধান উপদেষ্টা কে নিয়োগ করছে? রাষ্ট্রপতি নিয়োগ করছে। উনি কার প্রধান উপদেষ্টা? উনি তো উপদেশ দিবেন। কাকে দিচ্ছেন উপদেষ্টা? উনি কার প্রধান উপদেষ্টা? উনি রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা। আমি যদি এটাকে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে ভাবি, যদি এটা তত্ত্বাবধায়ক না, অন্তর্বর্তীকালীন সরকার, এই বিষয়টা যে সংবিধানে নাই। সাংবিধানিক সরকার নাকি হয়েছে এটা? ও সুপ্রিম কোর্টের একটা রেফারেন্সের কথা বলছে, সেই কারণে সাংবিধানিক সরকার। তাহলে এটা কিভাবে হলো ভাই? এই সমস্ত প্রশ্ন করলে কোনো উত্তর পাবেন না আপনি। আসলে এটা একটা জোড়াতালি সরকার। জি, আমি আসলে সুপ্রিম কোর্টের রেফারেন্সটা নিয়ে একটু প্রশ্ন করি। দেখেছেন সেই 106 যে রেফারেন্সটা সুপ্রিম কোর্টের হলো, কারণ এটা নিয়ে অনেক আলোচনা আছে। আপনি দেখেছেন কি? আমি অনেকের সাথে কথা বলেছি, কেউ আসলে পাই নাই যিনি দেখেছেন। আমি পরে ব্যারিস্টার ফুয়াদকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি আমার অনুষ্ঠানে বলেছেন তিনিও দেখেন নাই, কিন্তু পরে তিনি আমাকে একটা কপি পাঠিয়েছেন 106 রেফারেন্সের। আমি ওইটা দেখেছি, কিন্তু আপনি কি কোনো রেফারেন্স দেখেছেন? আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি যিনি দেখেছেন। আমি দেখি নাই, বরং একটা সন্দেহের কথা বলি। সেই সন্দেহটা হলো ওই রেফারেন্সে কে দিয়েছে? আপিল বিভাগ, আপিল বিভাগের পূর্ণ বেঞ্চ। কিন্তু তার মানে আপিল বিভাগের পূর্ণ বেঞ্চ মানে ওই সময়কার যিনি প্রধান বিচারপতি ছিলেন তিনি ওখানে থাকবেন, ঠিক কিনা? ফাইন। কিছুদিন আগে সেনাবাহিনী একটা তালিকা প্রকাশ করছে যে সেনানিবাসে কারা কারা আশ্রয় নিয়েছিল, যে 6 শতাধিক লোক আশ্রয় নিয়েছিল। সেখানে 8 নম্বরে হলো গিয়ে প্রধান বিচারপতি, এবং তারা 5 তারিখে ওখানে আশ্রয় নিয়েছিল। 2 জন বিচারপতি ছিলেন ওই তালিকায়। হ্যাঁ, এবং প্রধান বিচারপতি যদি সেনা নিবাসে থাকেন, তাহলে আপিল বিভাগের পূর্ণ বেঞ্চ কিভাবে দিল এটা? 106 আমি জানি না, আমি বলতে পারবো না। বাট এটা হলো একটা আলোচনা হচ্ছে। এটা সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু আমি এটা কোনো দায়িত্ব নিচ্ছি না। বাট আমি এই প্রশ্নটা করছি যে উনি যদি ওখানে থাকে, তাহলে এখানে কিভাবে উনি এটা দিলেন? আর্বিট্রেটের ব্যাপার না। একটা অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন ডক্টর ইউনূসই করতে পারবেন না। এটা অন্য কারোর উপর দায় চাপানোর দরকার নেই, অন্য কাউকে বলে অজুহাত দেওয়ার দরকার নেই। এটা ডক্টর ইউনূস হিমসেলফ পারবেন না। এই কারণে উনি হয়তো করবেন নির্বাচন, উনি বলছেন আমি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দেব জাতিকে। পারবেন না উনি পারবেন না এই কারণে যে উনি নিজেই তো পক্ষপাতদুষ্ট ব্যক্তি।
যে লোকের আমরা যে নিরপেক্ষ নির্বাচন কখন আশা করি, আমরা তখন আশা করি যখন আমরা ভাবি যে এই লোকটা যে ইলেকশন করতেছে ওনার কোনো দলের প্রতি কোনো ধরনের পক্ষপাত নাই, উনি নিজের কোনো দলের সঙ্গে নাই, ওনার নিজের কোনো দল নাই এবং উনার কোনো স্বার্থ নাই। এখানে তো ওনার নিজের দল একটা আছে, এনসিপি যে ডক্টর ইউনূসের দল, এটা বাংলাদেশের সবাই জানে এবং উনি ওরা জানাই দিচ্ছেন একদম ডকুমেন্টেড। উনি এটা একটা পডকাস্টে, বিদেশি একটা ইংল্যান্ডের একটা পডকাস্টে উনি বলেছেন এই কথাটা। তো ফিনান্সিয়াল টাইমসকে উনি বলেছেন যে এটা উনি ওনাদেরকে বলছেন তোমরা একটা দল করো, বলেন নাই? বলছেন তো। যেখানে উনার দল আছে ইলেকশনে, সেখানে উনি যদি প্রধান থাকেন, সরকার প্রধান থাকেন, ওই নির্বাচন গ্রহণযোগ্য হবে না রে ভাই। এখনই তো আপনি আমাকে বলেন, এনসিপি এখন ওনাদের প্রথম প্রধান 3টা দলের মধ্যে এনসিপি, কোন বিবেচনায়? কোন বিবেচনায়? এনসিপি কি ইসলামী আন্দোলনের চেয়ে বেশি ভোট পাবে? চ্যালেঞ্জ। এনসিপি কি জাতীয় পার্টির চেয়ে বেশি ভোট পাবে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, পাবে কিনা দেখেন। পাবেই না। আপনারা জাতীয় পার্টিকে কোনো মিটিংয়ে ডাকেন না, অথচ জাতীয় পার্টিকে আপনি নিষিদ্ধও করেন নাই। কিসের নিরপেক্ষ আপনি বলেন? আপনি আমাকে, আপনি কি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছেন? এই গভর্নমেন্ট করছে? করে নাই তো। ঠিক আছে, আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করছেন, বাদ দিলাম। জাতীয় পার্টি তো আপনি নিষিদ্ধ করেন নাই, না করে তাকে আপনি কোনো মিটিংয়ে ডাকেন না। এই যে আপনার ঐক্যমত্য কমিশন হচ্ছে, 35টা পলিটিক্যাল পার্টি সেখানে যাচ্ছে, যে 35টা নাম আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। সেখানে জাতীয় পার্টিকে আপনি কখনোই ডাকেন না। কেউ ডাকেন না, বলেন কেউ ডাকেন না। আপনি একটা কারণ দেখাবেন, ওই কারণটা সবাই সমর্থন না করতে পারে। ওই কারণটাকে সার্বজনীন কারণ, ওই কারণটাকে দেশের সমস্ত পাবলিক পছন্দ করে, স্বীকার করে, কয় না তো। তাহলে আপনি আওয়ামী লীগের ব্যাপারে বলতে পারেন ওদের রাজনৈতিক নিষিদ্ধ করছি, তো জাতীয় পার্টিকে আপনি ডাকেন না কেন? কোনো লজিক নাই, বলতে পারবে না। ওনাদের মনে হচ্ছে, ওনার বাচ্চারা বলছে যে এটা স্বৈরাচারের দোষর, ডাকা যাবে না, ডাকেন নাই। জি, মানে এই জবাবদিহিতা বা এই ব্যাখ্যাগুলো আসলে পাওয়ার কোনো সুযোগ নাই। যতই দিন গেছে, ডক্টর ইউনূসের যে কুশাসন, ডক্টর ইউনূস শাসন দেশ চালাতে পারে নাই। যতই দিন গেছে, ইউনূসের এক একটা আকাম কুকামের কারণে, অযোগ্যতার কারণে মানুষ এক পর্যায়ে টায়ার্ড হয়ে গেছে। অনেককে বলতে শোনা গেছে যে চুরি করুক, যাই করুক, তাও তো তারা কিছু কাজ করছে, তারা তো কোনো কাজও করতে পারছে না। আওয়ামী লীগ অনেক কিছু করছে, 5 টাকার কাজ 30 টাকা দিয়ে করছে, 25 টাকা চুরি করছে। মানুষ, আমি বলতে শুনছি, মানুষ বলছে যে কাজটা তো রয়ে গেছে। এই যে আপনার মেট্রো রেল চুরি করছে, এই টাকা দিয়ে 3টা মেট্রো রেল বানানো যেতে হতো, বা চুরি করছে, কিন্তু রেলটা তো রয়ে গেছে রে ভাই। তো এইভাবে কিন্তু মানুষ, এগুলো খুব কুযুক্তি, ভালো যুক্তি না, কিন্তু মানুষ তো এগুলো উচ্চারণ করছে। এখন নুরুর উপর যে হামলা হলো, সেখানে জুডিশিয়াল তদন্ত কমিটি করা হয়েছে, একজন বিচারপতিকে, মানে একজন বিচারপতি আছেন এই কমিটির নেতৃত্বে বা দায়িত্বে। 15 দিনের মধ্যে তদন্ত কমিটি কাজ শেষ করবে। এখানে আসলে কতটুকু ভরসা পান? কারণ সেনাবাহিনীকে আমরা দেখেছি যে এই নুরুকে বেদম প্রহারে, একদম ভিডিওতে আসছে সেই বিষয়টি যে সেনাবাহিনী এই প্রহারটা করছে, এবং আইএসপিআর এর বিবৃতিও আপনি দেখেছেন, আমিও দেখেছি, যে সেখানে তারা আসলে এই কাজের প্রেক্ষিতে একটা সাফাই একরকম দিচ্ছেন বলে আমার মনে হয়েছে, যে তারা আসলে সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে তাদের এই কর্মকাণ্ড, এরকমই একটা ব্যাখ্যা আছে আইএসপিআর এর। তাহলে তাদের আসলে এই তদন্ত কমিটিতে কি হবে? তদন্ত কমিটি আসলে এর আগে অনেক হয়, তারপরে কিছু হয় না, ভরসা পান কিনা এই তদন্ত কমিটির উপরে? না, তদন্ত কমিটি হচ্ছে হোক, আমি আগে যদি বলি ভরসা পাই না, তাহলে তো এটা আবার অবিশ্বাস করবে, এতদূর যাবো না আমি। তবে আপনি যেটা দেখেছেন ওটা আমিও দেখেছি। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভিডিও দেখেছি, এবং সেই ভিডিওতে একটা মেরুন রঙের শার্ট পরা একজন লোক ছাড়া আর কোন সিভিলিয়ানকে আমি দেখি নাই মারতে। উনিও মানে পুলিশের কনস্টেবল, সেটা পরে দেখা গেছে, পরে জানা গেছে উনি পুলিশের কনস্টেবল। তাহলে কোন সিভিলিয়ান তো এখানে নাই। এখানে এখন সিভিলিয়ান নাই বলে কি যারা নাকি উর্দি পড়া লোক, তারা যদি অন্যায় করে তার কি বিচার হতে পারে না? হতে পারে। এখন হয়তো এই ইনকোয়ারি কমিটি হয়তো উর্দি পড়া লোকদেরকেই খুঁজে বের করবেন কে কে ছিল না ছিল। এটা ভালো তো, আমি তো যে কোনো ইনকোয়ারিকে আমি সাপোর্ট করি। বাংলাদেশে ইনকোয়ারিকে আপনি যেমন 21 আগস্ট গ্র্যান্ড হামলা, ওইখানে তো একটা বিএনপি গভর্নমেন্ট ইনকোয়ারি করছে, আবার আপনার 111 গভর্নমেন্ট ইনকোয়ারি করছে, আবার আওয়ামী লীগ গভর্নমেন্ট ইনকোয়ারি করছে। সব ইনকোয়ারিতে এক এক রকম কথা বলে। এখন এই গভর্নমেন্ট ইনকোয়ারি করতেছে, করুক, দেখি কি হয়।
মানে কেন আমি তদন্ত কমিটির কথা বলছি, নিশ্চয় আমরা এই বিষয়ে অনেক আলোচনা করেছি। তারপরে তদন্ত কমিটির প্রসঙ্গে আবার একটু আনি যে আব্দুল হামিদ যখন বিদেশে চলে গেলেন চিকিৎসার জন্য, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে এই ঘটনায় দায়ী বা যারা সম্পৃক্ত আছে সহায়তাকারীদের যদি বের করতে না পারা হয় তিনি পদত্যাগ করবেন। সাথে সাথে একটা তদন্ত কমিটিও কিন্তু গঠিত হয়েছিল এবং সেটি উপদেষ্টাদের নিয়ে গঠিত হয়েছিল। আপনিও এই বিষয়ে আমরা কথাও বলেছি। তারপরে সেখানে আর কিছু হয় নাই, কিন্তু তদন্ত কমিটি হয়েছে, তারপর কিন্তু সেটি একরকম হারিয়ে গেছে, কিছু হয় নাই। তো ওখানে কি হয়েছে? যাদেরকে তখন প্রত্যাহার করা হয়েছিল, যেমন কিশোরগঞ্জের এসপি কে প্রত্যাহার করা হয়েছিল, পরে কিশোরগঞ্জের এসপি কে আবার রিস্টেট করা হয়েছে, আবার আগে জায়গায় ফেরত দেওয়া হয়েছে, সবই করা হয়েছে। খালি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছিলেন, উনি এটা ভুলে গেছেন। এবং এই ভুলাটা অস্বাভাবিক কিছু না, ওনার ভুলার মতো বয়স হয়েছে ভাই। বেশি বয়স হলে, আমি এখন বয়স হয়েছে, আমি মাঝে মধ্যে অনেক কিছু ভুলে যাই। আর যে ভুলায় লাভ আছে, লাভজনক বিস্মৃতি খারাপ না। এটাও একটা আলোচনায় আসে যে এই ঘটনায়ও পদত্যাগ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, মানে নুরের উপর যে হামলা হলো, গণ অধিকার পরিষদ তারা পদত্যাগ দাবি করছেন। এনসিপিও এর আগে পদত্যাগ দাবি করেছে। মানে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ প্রায়ই দাবি হয়, বা তিনি এরকম অনেক কাজ করে ভুলে যাচ্ছেন, বা তিনি জানছেনও না যে এরকম ঘটনা ঘটছে। অনেক এমন ঘটনা ঘটছে, যেমন এর আগে যখন জাতীয় পার্টির অফিসে প্রথমবার হামলা হলো তিনি জানেনও না, বললেন যে আমি এটা শুনি নাই, অথচ বেশ খানিক ঘটনা ঘটে গেছে, পুলিশ গেছে, সেনাবাহিনী গেছে, কিন্তু তিনি আসলে জানেনও না সেই ঘটনাটা। এই যে এরকম তিনি কাজ করে চলেছেন, একের পর এক ঘটনা ঘটে চলেছে, আসলে তার পেছনে জোরটা কি? এর মধ্যে তো অনেক রদবদল হলো পদে, স্বরাষ্ট্র উপদেষ্টার পদেও রদবদল হলো। জি, একটাই মাত্র রদবদল হয়েছিল, যেটা নাকি সবচেয়ে খারাপ রদবদল হয়েছিল। এবং ওই রদবদলের মাধ্যমে ডক্টর ইউনূস প্রমাণ করেছেন যে উনি আসলে একটা স্মার্ট গভর্নমেন্ট চান না। এটা আমার কাছে, আমার বিশ্লেষণ। শুরুতেই উনি যে রদবদলটা করেছেন, খুব একটা ভুল রদবদল উনি করেছেন। কেন করেছেন? উনি স্মার্টনেস দেখে, যোগ্যতা দেখে রদবদল করেন নাই। উনি যোগ্যতা দেখে লোকগুলিকে হায়ারও করেন নাই। সবই করেছিলেন ওনার মানে কমন সেন্স দিয়ে, অথবা ব্যক্তিগত পছন্দ অপছন্দ এগুলো দিয়ে করেছেন। দেশটাকে উনি উনার মতো করে চালানোর চেষ্টা করছেন, এবং যার ফলে কাজের কাজ কিছু হয় নাই। এবং এই সরকারের যারা উপদেষ্টা আছেন তাদের মধ্যে কোনো ধরনের জবাবদিহিতা নাই, কোনো ধরনের জবাবদিহিতা নেই, কারোর মধ্যেই নাই। যদি জবাবদিহিতা থাকতো রে ভাই, যদি জবাবদিহিতা থাকতো, তা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মন্ত্রিত্বের মধ্যে 4 বার যেত, জাস্ট 4 বার যেত, কোনো জবাবদিহিতা নাই, কারো কিছু হয় না। এবং এই জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেবেরও কয়েকবার মানে আপনার তাদের উপদেষ্টা পদ থেকে তাকে সরাই দেওয়া হতো, কিন্তু কোনো জবাবদিহিতা তো নাই। চলছে চলছে। ইউনূস সাহেবেরও বয়স হয়েছে, হয়তো উনিও ভুলে যান, হয়তো রাগ করেন, একটু রাগ ভুলে যান, আমি জানি না কিভাবে চলছে দেশ। আল্লাহ চালাইতেছে আর কি, আল্লাহ চালাচ্ছে এরকম। আচ্ছা, যাই হোক, ওই আল্লাহ চালাচ্ছে সেই বিষয়ে না, যে স্বরাষ্ট্র উপদেষ্টাও একবার এরকম একটা কথা বলেছিলেন। আমি একটু আসি যে মানে যেটি নিয়ে শুরু হলো, আপনি এটা নিয়ে বেশ কয়েকটা কন্টেন্টও বানিয়েছেন, আমি দেখেওছি সেই বিষয়গুলো। তারপরে একটু সামারি করে জিজ্ঞাসা করি যে জাতীয় পার্টি তাকে নিষিদ্ধ করা নিয়েই তো এত মানে গণ অধিকার পরিষদের এত তৎপরতা, এবং তাকে ঘিরেই পরবর্তীতে একেবারে ঘটনা। যেই জাতীয় পার্টিকে তাকে মানে জাতীয় পার্টিকে যার দোষর, স্বৈরাচারের দোষর হিসাবে আখ্যায়িত করা হচ্ছে, সেই সরকার প্রধান, স্বৈরাচার সরকার প্রধান শেখ হাসিনা, তিনি বলেছিলেন জাতীয় পার্টিকে জিন্দা লাশ। জাহাঙ্গীর কবির নানকের সাথে একটা ফোন আলাপে, আপনি শুনেছেন কিনা জানি না, সেখানে জিন্দা লাশ হিসাবে আখ্যায়িত করছেন জাতীয় পার্টিকে। সেই মানে তিনি যেখানে জিন্দা লাশ হিসাবে আখ্যায়িত করছেন, সেই সময় যখন তাদের এমপিরা আছে সংসদে, বা তাদের একটা মানে এক ধরনের একটা ক্ষমতা হয়তো আছে জাতীয় পার্টির, এখন যখন জাতীয় পার্টি চাপে আছে, তখন সেই জিন্দা লাশকে নিয়ে এত টানাটানি, মানে তাদেরকে নিষিদ্ধ করার জন্য এত টানাটানি কেন? এটা হলো কি জানেন, যখন নাকি মানুষের মনোবল ভেঙে যায়, যখন মানুষ জানে যে আমি একটার পর একটা অন্যায় করছি, তখন মানুষ কিন্তু ছোটখাটো বিষয় দেখলেও আটকে ওঠে। এখানে হচ্ছে ওই জিনিসটা। আমাদের সামনে একটা নির্বাচন হতে যাচ্ছে, 5 মাস পরে নির্বাচনটা হবে। এই নির্বাচনে এই দেশের প্রধান দুইটা, যত কিছু বলেন ভাই, দেশের রাজনৈতিক দল হলো 2টা এখনো, আওয়ামী লীগ আর বিএনপি, প্রধান 2টা রাজনৈতিক দল। আর দ্বিতীয় স্তরের রাজনৈতিক দল হলো জাতীয় পার্টি এবং জামাত ইসলাম। এটা সেই 90 সাল থেকেই এই বাস্তবতা আমরা দেখছি। আর যখন সেটা চলে যাবে, ওই যে সরকার বদলের সাথে সাথে বিচার ব্যবস্থা সবকিছু বদলে যাবে, ওই মামলা, জি মানে চোর না আসলে ডাকাত পড়েছে বাসায়, এরকম একটা ব্যাপার কি? তাহলে আমি তাহলে ওই যে ওই ঘটনাটাতে আসি, সেনা প্রধানের যে
আমি কিন্তু এই সরকারকে ডাকাতের সঙ্গে তুলনা করছি না, এটা আবার বলেন না। হ্যাঁ, না এটা না বললাম, আপনি আগের সরকারের কথাও বলেছেন, শুধু এই সরকারের কথাই বলছেন না, মানে সেটাই একটু আলোচনায় আছি যে মানে আপনিও বলছিলেন যে এরকম ঘটনা দেখেন নাই প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের বৈঠক, তাহলে কেন হলো? এটা নিয়ে যে গুজব গুঞ্জন অনেক কিছু আছে, মানে আমরা তো পরিষ্কার হলাম না, তাহলে তো এইগুলো ছড়াতেই থাকবে, কেন হলো বলেন? আমি তো এখন গুজব নিয়ে কথা বলা যায় না, গুজব আমি বলবো ভিত্তিটা কি। তবে যে সমস্ত আলোচনা হচ্ছে, আলোচনাগুলো বলতে পারি যে কি হচ্ছে আলোচনা। যেমন আমি একটা আলোচনা শুনেছি এরকম যে, যেমন ধরেন আমরা কিন্তু গুম নিয়ে খুব আলোচনা করছি, তাই না? যে আওয়ামী লীগ আমলে অনেকগুলো গুম হয়েছে। এই যে গুমগুলি কে করেছে? শেখ হাসিনার অর্ডারে গুম হয়েছে। শেখ হাসিনাকে সবাই বাড়িতে বাড়িতে যে সবাইকে ধরে নিয়ে আসছে? কাউকে না কাউকে দেশে আনায় অর্ডার করছে, একজন জেনারেল হয়তো বলছে অথবা ব্রিগেডিয়ার হয়তো বলছে ধরে নিয়ে আসো। সেখানে মেজর ছিল, ক্যাপ্টেন ছিল, নানা রকম র্যাঙ্কের লোক ছিল না? আচ্ছা, তারা কি অপরাধী? খেয়াল করেন। আবার ধরেন পুলিশের যে লোকগুলি গুলি করছে, তারা কি অপরাধী? সে যদি বলে আমাকে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা অথবা ওসি অথবা এসি তারা আমাকে অর্ডার করছে ফায়ার করো, আমি ফায়ার না করে কি করবো? আমি করছি। তাহলে আপনি ওসিকে ধরলেন, তুমি কেন তাকে বললো ফায়ার করতে? সে বলে আমার এসপি সাহেব বলছে আমাকে দেখা মতো ফায়ার করবা, নাহলে আমার চাকরি থাকবে না, আমি করছি। আপনি এসপি কে জিজ্ঞেস করলেন, এসপি বলবে ডিআইজির কথা, ডিআইজি কে জিজ্ঞেস করবেন, সে বলবে আইজির কথা, আইজি কে জিজ্ঞেস করবেন, সে দেখেন রাজ সাক্ষী হয়ে গেছে, সে বলতেছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা, স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করলে বলবে প্রধানমন্ত্রীর কথা, বলবে তো। তাহলে মামলার আসামি কে কে হবে? প্রধানমন্ত্রী হবে, স্বরাষ্ট্রমন্ত্রী হবে, আইজি হবে, ডিআইজি হবে, এসপি হবে, ওসি হবে, পুলিশ হবে, হবে না? হবে তো। গুম যখন হয়েছে আসামি কে হবে? হাসিনা হবে। হাসিনা যাদেরকে বলেছে যদি ডিজিএফআই হয়, ডিজিএফআই চিফ হবে, ডিজিএফআই এর অধস্তন যারা আছে তারাও হবে, যারা এর সঙ্গে জড়িত ছিল তারাও হবে, এরকম সিরিয়ালি অনেকেই হবে। বিচারটা তাদের কোথায় হবে? তাদের বিচারে এই ট্রাইব্যুনালে হওয়া উচিত। ট্রাইব্যুনালে বিচারে এখন পর্যন্ত কারোর নাম দেখছেন? শুরু হয়েছে? হয় নাই। গুজব আছে যে তাদের বিচার যাদের ট্রাইব্যুনালে না হয়ে সেনা আইনে হয়, সেই জিনিসটা বলার জন্য হয়তো বা সেনাপ্রধান ওনাদের সঙ্গে আলাপ করছেন, হতেও পারে। এটা কিন্তু আমি কনফার্ম না, আমি জানি না, বাট এটা আলোচনা, এই গুজবটা কিন্তু হচ্ছে বাজারে। যখন যদি ওনারা ক্লিয়ার করতেন, যদি সেনাপ্রধান ক্লিয়ার করতেন, আইএসপি ক্লিয়ার করতো যে কেন উনি প্রধান বিচারপতির কাছে গিয়েছিলেন, যদি ক্লিয়ার করতো তাহলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যেত। যখন আপনি ক্লিয়ার না করবেন, অস্পষ্ট রাখবেন, চুপ থাকবেন, তখন কিন্তু এই ধরনের গুজব ডালপালা বেলতেই থাকবে। এটাই দুনিয়ার নিয়ম। যখন অস্পষ্টতা সেখানে সন্দেহ, যেখানে সন্দেহ খুব দ্রুত বেগে ডালপালা গজায়। এবং সেই গুজব নিশ্চয়ই ক্ষতিকারক, যার কারণে অনেক সত্য ঘটনাকেও গুজব বলে উড়িয়ে দেওয়া যায়। যেমন আসিফ নজরুল বললেন, আইন উপদেষ্টা, তিনি বললেন এই সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠক সম্পর্কে তিনি জানেন না এবং এটা নাকি গুজব। জি, মানে কি বলবেন এখন বলেন?